আজকের গল্পটা শুরু হয় এক শক্তিশালী লোক ফিনিস্ট আর তার বন্ধু অ্যান্ডিকে দেখে। ওরা তখন জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর বড় এক বুনো শূকর ধরতে যাচ্ছে, কারণ এটা আশেপাশের গ্রামের সব ফসল একেবারে তছনছ করে দিচ্ছে। তার উৎপাতে গ্রামের লোকজন খুবই মাত্রায় বিরক্ত, কিন্তু সেই ভয়ঙ্কর জন্তুর মুখোমুখি হয়ে ফিনিস্ট একটুও ভয় পায় না। সে অ্যান্ডিকে বলে, সবাই তো আমাকে হিরো ভাবে, যদি শূকরটাকে আমি থামাতে না পারি তাহলে আমার মান সম্মান তো আর থাকবে না। তাই সে তার অস্ত্র নিয়ে শূকরের উপর আক্রমণ করে, কিন্তু এই ছোটখাটো আঘাতে এত বড় শূকরের ঘুম ভাঙছে না। তখন ফিনিস্টের সাহায্যে এগিয়ে আসে অ্যান্ডি। সেও তার অস্ত্র দিয়ে শূকরটার উপর হামলা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার অস্ত্র গিয়ে ঢুকে পড়ে শূকরের নাকে, আর তাতেই ঘুম ভেঙে যায় জন্তুটার। এইবার তো সে একেবারে রেগে মেগে আগুন, চোখে রাগ নিয়ে সে তেড়ে আসে অ্যান্ডির দিকে। ঠিক তখনই ফিনিস্ট লাফিয়ে এসে শূকরের সামনে দাঁড়ায় তাকে থামাতে। সে প্রাণপণে চেষ্টা করে, কিন্তু এই জন্তুর এত শক্তি যে ফিনিস্টকে সে একটু ধাক্কা দিতেই সে ছিটকে চলে যায় আকাশে। ফিনিস্ট গিয়ে আবার শূকরের গায়ের উপরই পড়ে। তখন অ্যান্ডি একটা দড়ি ছুড়ে দেয় ফিনিস্টের দিকে। ফিনিস্ট সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলে, আর সেই দড়ি দিয়ে শূকরের দুটো পাখা আর শিঙের সঙ্গে ভালো করে বেঁধে ফেলে। এইভাবে শেষমেশ ফিনিস্ট শূকরটাকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলে আর তাকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে। এরপর ফিনিস্ট যখন ওই বিশাল বুনো শূকরটাকে নিয়ন্ত্রণ করে গ্রামে ফিরে আসে, তখন গ্রামের মানুষ তাকে দেখে তো পুরো চমকে ওঠে। তারা সবাই চিৎকার করে ফিনিস্টের নামে জয়ধ্বনি দিতে থাকে। এদের মধ্যেই বাবা ইয়াগা নামের একজন জাদুকর ছিলেন। তিনি ফিনিস্টকে বলেন যে, যদি তুমি এতই শক্তিশালী হও তাহলে একটা প্রমাণ দাও। আমার বাড়ির সামনে একটা বিশাল পাথর পানির পথ আটকে রেখেছে। বাবা ইয়াগা সেই পাথর সরানোর চ্যালেঞ্জ ছুড়ে দেয় ফিনিস্টের দিকে। ফিনিস্ট বলে যে, আমি জীবনে কত বিপদ সামলেছি, আর এই ছোট্ট একটা চ্যালেঞ্জ আবার আমাকে দেওয়া হচ্ছে। এরপর সে নিজের নানা বীরত্বের কথা সবাইকে বলতে থাকে, কিন্তু ইয়াগা বলে যে, আমি না দেখা পর্যন্ত কিচ্ছু বিশ্বাস করি না। ওর কথা শুনে আশেপাশের লোকেরা তখন হেসে ওঠে, আর এই অপমান সহ্য করতে না পেরে তো ফিনিস্ট রেগে গিয়ে নিজের বাড়ি ফিরে যায়। সে ইয়াগার উপর প্রচন্ড মাত্রায় রেগে যায়, কারণ লোকজন এখন তাকে বীর মনে করছে না, বরং তাকে নিয়ে আবার উপহাস করছে। তাই সে ঠিক করে নেয় এইবার সে নিজের শক্তি দিয়ে প্রমাণ করে দেবে, যাতে সবাই আবার তাকে সম্মান করতে শুরু করে। তখন অ্যান্ডি তাকে এক পরামর্শ দিয়ে বলে যে, সামনে যে টাওয়ারটা দেখছো, সবাই বলে সেখানে একটা দৈত্য এক অপূর্ব সুন্দরী রাজকুমারীকে বন্দী করে রেখেছে। যদি তুমি সেই দৈত্যটাকে মেরে রাজকুমারীকে মুক্ত করো, তাহলে সারা দুনিয়ার মানুষ তোমার নাম জানবে এবং তোমার বীরত্বের কথা তখন দেখবে সবার মুখে মুখেই চলবে। এটা শুনে ফিনিস্ট ঠিক করে যে, যাই হয়ে যাক, সেই দৈত্যের সঙ্গে যুদ্ধ করবে। তাই সেই রাতে সে অ্যান্ডিকে নিয়ে রওনা দেয় সে টাওয়ারের দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখে আগে থেকে কিছু যোদ্ধা দৈত্যকে হারাতে এসেছে। তবে তারা তাদের বীরত্বের প্রমাণ করতে নেয়, বরং রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে তাকে বিয়ে করতে চায়। তারা ফিনিস্টকে জিজ্ঞাসা করে যে, যদি সবাই মিলে দৈত্যটাকে মারি তাহলে রাজকুমারীকে কে পাবে? ফিনিস্ট হেসে দিয়ে বলে যে, আমাকে রাজকুমারীর দরকার নেই, আমি এসেছি কেবল নিজেকে প্রমাণ করার জন্য। এরপর ফিনিস্ট অ্যান্ডিকে গিয়ে বলে যে, আমি এই দৈত্যকে একাই মারতে চাই, তাই আমি সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই রাজকুমারীর কাছে গিয়ে সেই দৈত্যটাকে হারাবো। তো প্ল্যান মতো সে একটা জানালা দিয়ে টাওয়ারের মধ্যে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই ফিনিস্ট সেই সুন্দরী রাজকুমারীকে দেখতে পায়। মেয়েটা তাকে দেখে বলে যে, তুমিও কি এখানে মরতে এসেছো? ফিনিস্ট উত্তর দেয় যে, না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এটা শুনে মেয়েটা ভয়ে পালিয়ে যায়, আর ফিনিস্ট তার হাত ধরে থামানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা তার হাত ছাড়িয়ে পিলারের পেছনে চলে যায়। তখন হঠাৎ করে পেছন থেকে একটা সাপ ফিনিস্টের উপর ঝাঁপিয়ে পড়ে। ফিনিস্ট তখন যে সাপের সঙ্গে লড়াই করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তার মনে হয় যে এ কোনো সাধারণ সাপ নয়, এটা আসলে সেই দৈত্যর লেজ। সে একে একে অনেক আঘাত করে দৈত্যের উপর, কিন্তু এতে কোনো কাজ হয় না। তখন ফিনিস্ট তার হাত দিয়ে সাপের মুখটা ধরে ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে সাপটা তার চোখে থুতু ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে ফিনিস্ট চোখে আর কিচ্ছু দেখতে পায় না, সে পুরো অন্ধ হয়ে যায়। তবুও ফিনিস্ট হাল ছাড়ে না, সে পা দিয়ে নিজের অস্ত্র খুঁজে বের করে আবারও দৈত্যের উপর আক্রমণ চালায়, কিন্তু এখন দৈত্যটা আর কোথাও নেই। ফিনিস্ট এতে জোরে লড়তে থাকে। ফিনিস্ট এত জোরে লড়তে থাকে যে পুরো টাওয়ারটাই ভেঙে পড়তে শুরু করে। শব্দে বাকি যোদ্ধারাও জেগে ওঠে, তারাও সেখানে ছুটতে চলে আসে। তারা দেখতে পায় শুধু ধ্বংস স্তূপ, আর তার নিচে চাপা পড়ে থাকা অন্ধ ফিনিস্ট ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। অ্যান্ডি খবর পেয়ে দৌড়ে এসে বুঝতে পারে যে ফিনিস্ট তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। সে তাকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসে। চোখ হারিয়ে ফিনিস্ট খুবই রেগে যায়, সে হতাশায় ভেঙে পড়ে। সব সময় খিটখিটে মেজাজে থাকে সে। এই অবস্থায় অ্যান্ডির আর সহ্য হয় না, সে ছুটতে যায় বাবা ইয়াগার কাছে সাহায্যের আশায়। তাকে গিয়ে সব ঘটনাই খুলে বলে, কিন্তু ইয়াগা কোনো সাহায্য করতে রাজি হয় না, কারণ তার নিজের বিপদের সময় ফিনিস্ট তাকে সাহায্য করেনি। এই কথাটা যখন ফিনিস্ট জানতে পারে, তখন তার মন আরো ভেঙে পড়ে। এভাবেই সময় যেতে
বাঁচতে থাকে। ফিনিস্ট অ্যান্ডির ওপরও অনেক রাগারাগি করতে থাকে, তাই অ্যান্ডিও রাগ করে চলে যায়। ফিনিস্ট খুবই কষ্ট করে একা একা নিজের সব কাজ করে, বাইরে গিয়ে একাই খাবার দাবার কিনে আনে, কিন্তু পথেই বাচ্চারা তার খাবার চুরি করে নিয়ে নেয়। এইভাবে করতে করতে তার সব টাকাও শেষ হয়ে আসে। একদিন অ্যান্ডি যখন ফিনিস্টের বাড়িতে আসে তখন ফিনিস্ট আবারও রেগে যায় আর বলে যে আমার কাছে তোমার কোনো কাজ নেই, তুমি বরং অন্য কোথাও যাও। এই কথা শুনে অ্যান্ডিও চুপচাপ চলে যায়। সময় পেরোতে পেরোতে ফিনিস্টের সব টাকাই ফুরিয়ে যায়। একসময় সে বাজার থেকে পচা ফল খেয়ে দিন কাটাতে শুরু করে। এমনই একদিন এসে পড়ে যে যেদিন তার পচা ফল কেনার মতো অবস্থাও ছিল না। সে একটা খালি ঝুড়ি নিয়ে বাজারে বসে পড়ে। ঠিক তখনই সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাবা ইয়াগা। তিনি হঠাৎ করে ফিনিস্টকে দেখে থমকে দাঁড়ান আর ঝুড়িতে কিছু খাবার দেন তার জন্য। এরপর তারা কথা বলবে। ঠিক এমন সময় হঠাৎ করে একদল ডাকাত তাদের গ্রামে হানা দেয়। তারা গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে, মারধর করতেও শুরু করে। ফিনিস্ট যদিও কিছু দেখতে পায় না, তবুও তার কান ভালোই কাজ করে। সে স্পষ্ট শুনতে পায় চারিদিকে কেমন যেন মানুষের আর্তনাদ ভেসে আসছে। যখন ডাকাতটা তার দিকে এগিয়ে আসে সে কেবল শব্দ শুনে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। চোখে না দেখেও সে একাই 2-3 জন ডাকাতের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। এমন সময় এক ডাকাত তার দিকে দড়ি ছুঁড়ে মারে, কিন্তু ফিনিস্ট দড়িটা টেনে সে ডাকাতকে ঘোড়ার ওপর থেকে ফেলে দেয়। তারপর তাকে চেপে ধরে বেদম মারধর করে, কিন্তু পেছন থেকে কয়েকজন ডাকাত একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ফিনিস্ট আর টিকতে পারে না, সে ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে আসে একটা জাহাজের মধ্যে। তার গলার হাত বেঁধে কাঠের ফ্রেমে আটকে রাখা হয়েছে। আশেপাশে শুনতে পায় বাবা ইয়াগা সহ গ্রামের আরো অনেকে এই জাহাজেই আছে। এমন সময় সে টের পায় যে অ্যান্ডিও সেখানে আছে, কিন্তু সে তো পুরোপুরি মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছে। ইয়াগা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোমায় বন্দি করেনি কেন? অ্যান্ডি বলে যে আমি ডাকাতদেরকে বুঝিয়েছি যে আমি ওদের পক্ষেই আছি, আমি তাদেরকে সাহায্য করব আর গ্রামবাসীদের উপর নজর রাখবো। তখন অ্যান্ডি তাদের একটা সোনার প্রদীপ দেখায়। এটা সে ডাকাতদের কাছ থেকে চুরি করেছিল। সে বলে যে এটা বেচে দিয়ে সে অনেক টাকা কামাবে। সে এটাকে ঘষে পরিষ্কার করতে হঠাৎ করে ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল দৈত্যের মতো এক জিন। সবাই তো অনেক ভয় পেয়ে যায়, এমনকি অ্যান্ডিও হতবাক হয়ে পড়ে। নিচে তাদের গোলমাল শুনে এক ডাকাত সেখানে চলে আসে, কিন্তু জিন তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর জিন এসে অ্যান্ডির কাছে জানতে চায় তোমার কি ইচ্ছা সেটা বলো। অ্যান্ডি তখন কিছু না ভেবে বলে যে তুমি আবারও প্রদীপের মধ্যেই চলে যাও, আর জিনটা আবার ফিরে যায়। এই সময় ওপর থেকে আর এক ডাকাত নেমে আসে, অ্যান্ডির গলায় তলোয়ার ধরে প্রদীপটা কেড়ে নেয়। কিছু সময়ের মধ্যে জাহাজ চলে যায় এক আরব দেশে। গ্রামবাসীদের সবাইকে দাঁড় করিয়ে রাখা হয় সেখানে। তাদের সবাইকে আসলে কৃতদাস হিসেবে এখানে বিক্রি করে দেওয়া হবে। এরপরে সেখানে একজন মুখ ঢেকে রাখা লোক আসে, আর সে ফিনিস্ট, বাবা ইয়াগা আর অ্যান্ডিকে কিনে নেয়। এরপর তাদের নিয়ে যায় নিজের প্রাসাদে। এই বিশাল প্রাসাদ দেখে সবার চোখ তো পুরো কপালে, কারণ ভেতরে সব কাজ করছে রোবটরা। অথচ এটা কিন্তু অনেক পুরনো যুগের একটা গল্প। তাহলে এখানে রোবট কিভাবে আসবে? লোকটা তখন নিজের মুখের মুখোশ খুলে ফেলে আর বলে যে আমি একজন সায়েন্টিস্ট, এই সব রোবট যন্ত্র সবকিছু আমিই তৈরি করেছি। সে জানায় যে আমার লক্ষ্য ছিল এমন প্রযুক্তি বানানো যা মানুষের জীবনকে সহজ করে তুলবে। ফিনিস্ট তখন নিজের জীবনের গল্প শোনায়, কিভাবে সে একসময় সাহসী বীর ছিল, কিন্তু অন্ধ হয়ে যাবার পর তার জীবন একেবারে পাল্টে গিয়েছে। বিজ্ঞানী বলে যে আমি তোমার আর ইয়াগার কথা আগেই শুনেছি। সে আসলে এইসব মানুষদেরকে কিনে এনে তাদেরকে মুক্ত করে দেয়। এরপর খাবারের সময় রোবটদের দিয়ে খাবার পরিবেশন করায় ওই বিজ্ঞানীটা। সবাই তো এই সব দেখে পুরো অবাক, যেন তারা কোনো জাদু দেখছে। কিন্তু বিজ্ঞানী বলে যে এগুলো কোনো জাদু নয়, সে গত 500 বছর ধরে এগুলোর উপরেই কাজ করছে। এই কথা শুনে ইয়াগা চমকে গিয়ে বলে তুমি 500 বছর ধরে বেঁচে আছো, তাও এত ইয়াং কিভাবে? তখন বিজ্ঞানী জানায় যে সে এমন একটা কেমিক্যাল তৈরি করেছে যেটা খেলে মানুষ চিরতরে তরুণ থেকে যেতে পারে। তারপরে এসে ফিনিস্ট, ইয়াগা আর অ্যান্ডিকে নিয়ে যায় নিজের ল্যাবে। সেখানে ফিনিস্ট জিজ্ঞাসা করে যে এই কেমিক্যাল খেলে কি তার দৃষ্টিশক্তি ফিরে পাবে? বিজ্ঞানী বলে যে এই কেমিক্যালে নয়, তবে আমার কাছে আর একটা জিনিস আছে। সে তখন ফিনিস্টকে একটা বিশেষ চশমা পরিয়ে দেয়, আর ফিনিস্ট তাতেই আবারও সবকিছু দেখতে পায়। তখন বিজ্ঞানী বলে যে তুমি জানো বিজ্ঞানের সাহায্যে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। সে জানায় যে জাদুর চেয়ে বিজ্ঞান অনেক ভালো, কারণ জাদু অনেক সময় মানুষের ক্ষতি করে, আর সেই ক্ষতির জিনিসগুলো ধ্বংস করতে আমি একটা বিশেষ মেশিনও বানিয়েছি। সেটার প্রমাণ দিতে সেই প্রদীপটা বের করে, যেটা সে কিনে নিয়েছে ডাকাতদের কাছ থেকে। ইয়াগা তখন সতর্ক করে বলে যে এটা কিন্তু খুবই বিপজ্জনক, কিন্তু বিজ্ঞানী থামে না। সে প্রদীপ ঘষে আর তার থেকে বেরিয়ে আসে ওই জিনটা। সঙ্গে সঙ্গে বিজ্ঞানী তার মেশিনটা চালু করে দেয়, যেটা জিনকে টেনে নিয়ে নিজের ভেতরে নিয়ে যায়। সে বলে যে দেখলে আমার তোর এই মেশিনটা জিনকেও শেষ করে ফেলতে পারে। এরপর ঠিক ওই রাতে খবর আসে যে পাশের এক পাহাড়ে এক রাক্ষস আছে, যেটা সাধারণ
সাধারণ মানুষের ক্ষতি করছে। বিজ্ঞানী তখন জানায় যে ওকে তো তাহলে ধরা দরকারই। ফিনিস্ট যখন শোনে যে রাক্ষসটা সিংহের মতো মুখ আর সাপের মতো লেজ আছে, সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরে যায় এটা হলো সেই রাক্ষসটা যেটা তাকে অন্ধ করে দিয়েছিল। ফিনিস্ট বলে যে আমি তোমার সঙ্গে যাব, আমাকে এর বদলা নিতেই হবে। কিন্তু বিজ্ঞানী চায় না এরকম একটা ঝুঁকি নিতে। কিন্তু ফিনিস্ট আবারও বলে আপনি যখন আমাকে সাহায্য করেছেন আমিও আপনার পাশে দাঁড়াবো। তখন বিজ্ঞানী তাকে একটা বিশেষ যন্ত্র দেয় যেটা রাক্ষসের কাছে নিয়ে রাখলে সেটা নিজে থেকেই ওর মধ্যে আটকে যাবে। এরপর রাতে ইয়াগা চুপচাপ তার ল্যাবে ঢুকে পড়ে। সে চায় ওই কেমিক্যাল খেয়ে চিরজীবন তরুণ হয়ে থাকতে, কিন্তু বিজ্ঞানী তাকে সময় মতোই ধরে ফেলে আর বলে যে তোমরা যদি রাক্ষসটাকে আনতে পারো তাহলে কেমিক্যালের কিছুটা আমি নিজেই তোমাদের দিয়ে দেব। তো পরের দিন সকালবেলা সবাই প্রস্তুত হয়ে যায় রাক্ষস নিধনের অভিযানে যাওয়ার জন্য। বিজ্ঞানী তাদেরকে একটা স্পেসশিপ দেখায় যেটাই করে খুব দ্রুত তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। সবার কাছে ওটা যেন জাদুর মতোই মনে হয়। বিজ্ঞানী সবাইকে সেটা চালানো শেখায় আর রওনা হওয়ার আগে বিজ্ঞানী বলে যে রাক্ষসটাকে কিন্তু জীবিত ধরে আনবে। সে ফিনিস্টের অস্ত্রটাকে নতুন ভাবে আপগ্রেড করে দেয়। এখানে একটা বোতামও আছে, চাপ দিলে এটা দিয়ে যা খুশি তাই করা যাবে। আগে যে অস্ত্র তেমন কিছুই করতে পারতো না, এখন তা অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। সব প্রিপারেশন নিয়ে সবাই স্পেসশিপে উঠে পড়ে তাদের যাত্রা শুরু করে আর দ্রুত সেই পাহাড়েও পৌঁছে যায় যেখানে ওই রাক্ষসটা আছে। অনেক খোঁজাখুঁজির পর ফিনিস্ট একেবারে রাক্ষসের পায়ের ছাপ খুঁজে পায়। পায়ের ছাপ ফলো করে তারা চলে যায় গুহার ভেতরে। ফিনিস্ট বিজ্ঞানীর তৈরি করা মেশিনটা গুহার মুখেই রেখে দেয়, কারণ সে ভালো করে জানে রাক্ষসটাকে জীবিত ধরে নিয়ে যেতে হবে। খুব শান্তভাবে সে গুহার ভেতরে যায় আর নিজের অস্ত্র দিয়ে রাক্ষসটাকে উত্তক্ত করে বাইরে বের করে আনে। কিন্তু বের হবার সময় হঠাৎ করে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। তখন গুহা থেকে সে রাক্ষসটা বের হয়ে আসে আর ঠিক তখনই বাবা ইয়াগা দেরি না করে মেশিনটা চালু করে দেয়। তখন মেশিন থেকে বেরিয়ে আসে অনেকগুলো চেইন যেগুলো একসঙ্গে রাক্ষসটাকে ভেতরের দিকে টেনে নেয়। ইয়াগা মেশিনের দরজা বন্ধ করে দেয় আর কিছুক্ষণ পর ফিনিস্টেরও জ্ঞান ফিরে আসে। এরপর সবাই মিলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। পথে ফিরতে ফিরতে তো রাত হয়ে যায়। তারা মাঝপথে একটা জায়গায় গিয়ে একটু বিশ্রাম নেয়। রাতে ফিনিশ শুনতে পায় যে ওই খাঁচার মধ্যে থেকে একটা মেয়ে আওয়াজ করছে। সে ধীরে ধীরে ওই খাঁচাটাকে খুলে দিতে চায়, কিন্তু বাবা ইয়াগা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। কিন্তু ফিনিশ তো কিছুতেই থামতে রাজি নয়। খাঁচা খুলতে এসে দেখতে পায় যে আরে এ তো সেই রাজকুমারী যাকে সে টাওয়ারের মধ্যে প্রথমবার দেখেছিল। বাবা ইয়াগা তখন বলে যে মানে এই মেয়েটাই তাহলে সেই রাক্ষস। সে তাকে সাবধান করে দেয়। সে বলে যে একে বাইরে বের করলে খুব বিপজ্জনক হতে পারে, কিন্তু ফিনিশ কিছুই শুনতে চায় না। তার মনে তো প্রেমের ফুল ফুটে গিয়েছে, তাই সে এখন যে কোনো কিছুই করতে প্রস্তুত। সে যখনই মেয়েটার দিকে হাত বাড়ায় ইয়াগা তাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর খাঁচাটা আবারও বন্ধ করে দেয়। এরপর রাজকুমারী বলে যে আমি তোমার হাত ধরতে পারবো না, কারণ আমার উপর একটা অভিশাপ রয়েছে। যদি কোনো পুরুষ আমাকে ছোঁয় তাহলে আমি ভয়ঙ্কর এক রাক্ষসে পরিণত হয়ে যাই। সে আরো বলে যে আমি কিন্তু খারাপ কেউ নই, আমি কাউকে আঘাত করি না যতক্ষণ না পর্যন্ত সে আমাকে আঘাত করে। আমি পাহাড়ের মধ্যে একাই থাকি, কিন্তু মানুষ আমাকে এখানেও কোনোভাবে শান্তিতে থাকতে দেয় না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই বিজ্ঞানী একজন চাষির পোষা বিড়াল চুরি করে নিয়েছে। চাষি কাঁদো কাঁদো মুখে অনুরোধ করে এই বিড়াল কারো ক্ষতি করে না, বরং সে একটু একটু উপকারী করে। রাতে ওর শরীর থেকে আলো বের হয় আর এতে চারিপাশ পুরো আলোকিত হয়ে যায়। কিন্তু বিজ্ঞানী তার কথায় একেবারে কান দেয় না, উল্টো নিজের একটা যন্ত্রের নিচে বিড়ালটাকে রেখে দেয়। যন্ত্রটা এমন যেটা যে কোনো কিছু থেকে জাদুর শক্তি টেনে নেয়, আর ওই যন্ত্রটা বিড়ালের সমস্ত জাদু শক্তিকে টেনে নিয়ে সেটাকে এক ধরনের রাসায়নিক যন্ত্রে পরিণত করে ফেলে আর সেটা সে নিজের সিন্ধুকেই রেখে দেয়। ওই সিন্ধুকে আগেই সে অনেকগুলো জাদুকরী কেমিক্যাল জমিয়ে রেখেছিল। এদিকে ফিনিস্ট আর রাজকুমারীর মধ্যে ধীরে ধীরে প্রেম জন্মাতে শুরু করে। কিন্তু বাবা ইয়াগা আর অ্যান্ডি তখন তাদের দুইজনকে ধরে বিজ্ঞানীর কাছে নিয়ে যেতে থাকে। যখন ওরা বিজ্ঞানীর প্রাসাদের কাছাকাছি পৌঁছায় দূর থেকে দেখতে পায় যে বিজ্ঞানী একটা জাদুর পাখির সমস্ত শক্তি টেনে নিয়ে সে জাদু থেকে বানানো কেমিক্যাল তার রোবটগুলোকে দিচ্ছে। মানে এই রোবটগুলো আসলে কোনো বৈজ্ঞানিক শক্তির জন্য নয়, বরং জাদুর শক্তির জন্যই চলছে। বিজ্ঞানী আসলে একে একে সমস্ত জাদুকরী বস্তু থেকে সব শক্তি তার দিকে টেনে নেয়। বাবা ইয়াগা তখন সেটা আর সহ্য করতে পারে না। সে রাগে গর্জে ওঠে আর সোজা গিয়ে বিজ্ঞানীর সামনে দাঁড়ায়। সে বলে যে তুমি আমাদেরকে মিথ্যা বলেছো, এই রোবট তোমার কোনো আবিষ্কার নয়। ওরা হলো জাদুতে চলা সব কাঠের পুতুল, আর তুমি নিজেও বেঁচে আছো শুধুমাত্র এই জাদুর জোরেই। এই জাদু তুমি নিরীহ প্রাণীগুলোকে মেরে মেরে কুড়িয়েছো, তাই না? এই কথা শুনে বিজ্ঞানী ভয়ানক রেগে যায় আর বলে যে আমার আসল রূপ জানলে আমি কাউকেই বাঁচতে দিই না। এই কথা শুনে বাবা ইয়াগা আর অ্যান্ডি তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে সেখান থেকে ফিনিস্ট আর রাজকুমারীকে মুক্ত করে দিয়ে যায়, কারণ সে ভালো করেই জানে এই বিজ্ঞানী রাজকুমারীর সঙ্গেও একই কাজ করবে। রাজকুমারী তখন জানায় যে সেই বিজ্ঞানীকে চেনে, বহুদিন ধরে সে তার পিছনে লেগে আছে। এই সময় বিজ্ঞানী আবারও তাদের সামনে এসে হাজির হয়। সে সব রোবটকে জড়ো করে তাদেরকে আটকাতে বলে, যাতে করে কেউ পালাতে না পারে। আর এরপর শুরু করে রাজকুমারীর শরীর থেকে জাদু টেনে নেওয়ার কাজটা। ফিনিশ তখন তার সব শক্তিতে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তো বাধা অবস্থায় আছে, তাই তেমন কিছুই করতে পারে না। তাই সে বুদ্ধি করে রাজকুমারীর হাত ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে সে রাক্ষস হয়ে ওঠে। এরপর রাজকুমারী তো সেখানকার সমস্ত শিকল ছিঁড়ে ফেলে আর ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। সেই সুযোগে ফিনিশ আর ইয়াগাও পালায়, কিন্তু বিজ্ঞানীর লোকরা তাদেরকে তাড়া করতে থাকে।
থাকে। আর বাঁচার জন্য বাবা ইয়াগাতা জাদুর আশ্রয় নেয়। সে তাদের দিকে তরমুজের বীজ ছুঁড়ে মারে, আর বীজগুলো হঠাৎ করে বিশাল বিশাল তরমুজে পরিণত হয়ে যায়। বিজ্ঞানীও তখন থেমে থাকে না, সে তার বিশাল রোবটটাকে বের করে আনে। তার তখন একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক ফিনিস্ট আর ইয়াগাকে শেষ করতে হবে, কারণ ওর আসল সত্যিটা ওরা জেনে গিয়েছে। অ্যান্ডি তখন বলে যে আমাদের কাছে যথেষ্ট কেমিক্যাল আছে, আর লাগবে না, ওদের ছেড়ে দিন। কিন্তু বিজ্ঞানী কিছুতেই শোনে না, আর বিশাল একটা টার্টল রোবট বের হতে তার প্রাসাদটা সেখানেই ভেঙে পড়ে। এবার বিজ্ঞানীর টার্টল রোবটের ভেতরে ঢুকে পড়ে, আর অ্যান্ডিকে সঙ্গে নিয়ে ফিনিস্ট আর ইয়াগার পিছু নেয়। সে তাদের দিকে কামানের গোলা ছুটতে শুরু করে। ফিনিস্ট তখন ইয়াগাকে বলে যে তুমি এর মনোযোগ অন্যদিকে নিয়ে যাও, আর আমি চেষ্টা করি ওর উপরে উঠে এটাকে উল্টে দিতে, কারণ একবার যদি এটা উল্টে যায় ও আর উঠতে পারবে না। যে রোবটটা ইয়াগার সামনে আসে তখন তার ভেতরে যন্ত্রটা ইয়াগার শরীর থেকে জাদু টেনে নিতে শুরু করে, আর দেখতে দেখতে ইয়াগা যেন একেবারে বুড়ি হয়ে পড়ে। এই দৃশ্য দেখে তো ফিনিস্ট খুবই কষ্ট পায়, কিন্তু তখন ইয়াগা বিজ্ঞানীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখায় ফিনিস্ট রোবটটার উপর গিয়ে পড়ে। বিজ্ঞানী তখন রোবটের হাত বাড়িয়ে ফিনিস্টকে ফেলে দিতে চায়। ফিনিস্ট তখন না পড়লে তার চশমাটা পড়ে যায়, আর এখন সে আর কিছুই দেখতে পাচ্ছে না। এই সময় ইয়াগা ফিনিস্টকে গাইড করতে থাকে যে এই দিকে যাও, এখানে লাফ, সামনে এগো, বামে যাও, এইভাবে। ঠিক তখন সে রাক্ষসরূপী রাজকুমারীও সেখানে এসে হাজির হয়, আর ফিনিস্ট তখন রোবটটার গলায় একটা চেইন বেঁধে সেটাকে উল্টে দেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পর রোবটটা উল্টে যায়, আর ভেতরে থাকা সমস্ত জাদু শক্তি এমনকি কেমিক্যাল সবে নিচে পড়ে যায়। বিজ্ঞানী তখন নিজের জাদুর ডানায় ভর করে পালাতে চায়, কিন্তু তার পাখনাগুলো আর কাজ করে না। সে সোজা জাদুর কেমিক্যালের মধ্যে গিয়ে পড়ে মরে যায়। আর অন্যদিকে ফিনিস্ট তখন এতটাই ক্লান্ত যে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। রাজকুমারী তখন তাকে পড়ে থাকে দেখে কান্না করতে শুরু করে, কারণ ফিনিস্টকে সে সত্যিই ভালোবেসে ফেলেছে। রাজকুমারীর চোখের জল ফিনিস্টের চোখে পড়তে সে হঠাৎ করে চমকে উঠে বসে পড়ে, আর এরপর দেখা যায় যে সে দৃষ্টিশক্তি আবারও ফিরে পেয়েছে। ফিনিস্ট তখন রাজকুমারীকে প্রপোজ করে, আর প্রতিজ্ঞা করে যে সে তাকে কখনোই ছেড়ে যাবে না। কিন্তু রাজকুমারী বলে যে আমার ওই অভিশাপের কারণে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। ফিনিস্ট মন খারাপ করে ফিরে আসে গ্রামের পথে, কিন্তু মন তো পড়ে থাকে সেই রাজকুমারীর কাছে। এদিকে যখন ইয়াগা আবার নিজের যৌবন ফিরে পাওয়ার উপায় খুঁজতে থাকে তখন সে একটা অদ্ভুত তথ্য খুঁজে বের করে, রাজকুমারের অভিশাপ ভাঙারও উপায় আছে। সে আনন্দের ছুটতে গিয়ে ফিনিস্টকে এই খুশির খবরটা জানায়। এই অভিশাপ ওকে ইচ্ছাকৃতভাবে দেয়া হয়েছে, এতে ওর কোনো দোষ নেই। তাই এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে অভিশাপটাকে ভাঙা, আর এখানে আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এখন দেখার বিষয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে কে রাজকুমারীকে অভিশাপটা দিয়েছে, আর আদৌ কি ফিনিস্ট আর ইয়াগা পারবে রাজকুমারীর অভিশাপ ভাঙতে? এই সবকিছু হয়তোবা আমরা গল্পের পরবর্তী অংশে জানতে পারবো। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমরা কোন ধরনের মুভি দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে।